আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা লেকচারে। আজকে টপিক হচ্ছে হাউ টু ইমপ্রুভ রিসার্চ পেপার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি একটা রিসার্চ পেপার লিখেছেন, এখন এই রিসার্চ পেপারটাকে আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন, মেইনলি তার টেক্সট এই পোর্শনটাকে। তো পুরো রিসার্চ পেপারের মধ্যে তো টেক্সট থাকে, দ্যাট মিনস পুরো পেপারটাকে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, এটা হচ্ছে আজকের লেকচার। আর আজকে আপনাদের সাথে টোটাল আমি 10টা টেকনিক শেয়ার করব, যে 10টা টেকনিকের মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনাদের রিসার্চ পেপারে যে ল্যাঙ্গুয়েজ আছে এটাকে আপনারা ইমপ্রুভ করে নিতে পারবেন। প্রথমে যদি বলি ইউজ ফর্মাল অ্যান্ড একাডেমিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যে রিসার্চ পেপার আছে রিসার্চ পেপারের ল্যাঙ্গুয়েজটা হতে হবে ফর্মাল এবং একাডেমিক। তার মানে বুঝতে পারছি আমরা যদি নন একাডেমিক ইউজ করি অথবা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাহলে এটা কিন্তু হবে না। অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা হতে হবে ফর্মাল এবং একাডেমিক ল্যাঙ্গুয়েজ। এটা কিভাবে, চলেন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখেন একদম প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি, গুড এক্সাম্পল, আর একটা হচ্ছে উইক এক্সাম্পল। আপনারা ফলো করবেন হচ্ছে গুড এক্সাম্পল এইটা। ওকে, তো এখানে কি আছে, দিস স্টাডি ইনভেস্টিগেট the anti-cancer potential of curcumin-loaded nanoparticles by evaluating their impact on apoptosis-related pathway in colorectal cancer cells. এটা হচ্ছে কি সেন্টেন্স। ঠিক তার পরবর্তীতে আরেকটা সেন্টেন্স আমরা একটু দেখি, we looked into how to curcumin nanoparticles might help with cancer by taking some protein in cells. দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। দেখেন প্রথম সেন্টেন্সটা হচ্ছে গুড এবং এটা হচ্ছে খুব ভালো একটা সেন্টেন্স, একটা অ্যাডভান্স একটা সেন্টেন্স। আর এটা হচ্ছে একাডেমিক। কিভাবে বুঝতে পারলাম, দেখেন এখানে আমরা ইনভেস্টিগেট ইউজ করেছি এটা, কিন্তু এখানে আমরা ইউজ করেছি হচ্ছে লুকড ইনটু। তো নর্মালি আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে যেই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আর আমরা কোনো অফিসিয়াল কাজের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি করি, আমরা ফ্রেন্ডদের সাথে কিন্তু ইনভেস্টিগেট কথাটা ইউজ করি না, আমরা করি লুকড ইনটু, এটা ইউজ করি ফার্স্ট। সেকেন্ড যদি একটু বলি, দেখেন এখানে আমরা ইউজ করেছি ইভালুয়েটিং, অর্থাৎ কোনো কিছুকে ইভালুয়েট করা। এটা কিন্তু একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ, যেমন টিচিং ইভালুয়েশন করা এরকম আর কি। কিন্তু দেখেন এখানে আমরা ইউজ করছি চেকিং। চেকিং এটা কিন্তু নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করি। তার মানে দুই জায়গা থেকে কিন্তু আমরা ওয়ার্ডের কিছুটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। সেজন্য আপনাদেরকে সবসময় ইউজ করতে হবে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আর আপনাদের একাডেমিক ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করতে হবে, আর ইনফর্মাল এবং নন একাডেমিক ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাভয়েড করতে হবে। এখন টিপসটা একটু যদি দেখি, দেখেন রিপ্লেস ক্যাজুয়াল ওয়ার্ড উইথ একাডেমিক টার্ম। যেমন এখানে ইনটু দেওয়া আছে, ইনটুর পরিবর্তে আমরা এখানে কি লিখবো, ইনভেস্টিগেট লিখবো। চেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইভালুয়েট লিখতে পারি এরকম। বা আপনি যদি চান এখানে ইনভেস্টিগেটেড পরিবর্তে অবজার্ভড এটাও কিন্তু লিখতে পারেন অ্যাজ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তো কোনো সমস্যা নেই। তার মানে প্রথম নিয়মটা হচ্ছে আপনাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। অ্যাজ ইউজুয়াল যে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বা নন একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, যেহেতু আপনারা আপনাদের রিসার্চ পেপার একটা জার্নালে সাবমিট করে পাবলিশ করবেন, আর ওইটা যেহেতু একটা ফর্মাল অ্যান্ড একটা একাডেমিক প্ল্যাটফর্ম, দ্যাটস ওয়াই কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেরকমই হতে হবে। সেকেন্ড যদি বলি, মেনটেইন ক্লারিটি অ্যান্ড কনসাইসনেস, অর্থাৎ আপনি যে বিষয়টা আলোচনা করেছেন আপনার রিসার্চ পেপারের মধ্যে অবশ্যই সেটা কিন্তু ক্লারিটি থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার থাকতে হবে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এবং কনসাইজ থাকতে হবে। যেমন আপনি যেটা বলতে চান জাস্ট শর্টকাট একদম ক্লিয়ারলি সেটা আপনি বলে দিবেন। এক্ষেত্রে অনেক বড় করে ব্যাখ্যা করে আননেসেসারি ওয়ার্ড এনে জিনিসটাকে জটিল করার কিন্তু কোনো মানেই হয় না। এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। আপনি এখানে দেখেন আননেসেসারি যে রিপিটেশন আপনি করবেন না, অর্থাৎ আপনার লেখাটা হতে হবে কনসাইজ, আর অবশ্যই এটা ক্লারিটি থাকতে হবে। এক্সাম্পল একটু দেখেন, গুড এক্সাম্পল আর একটা হচ্ছে উইক এক্সাম্পল। গুড এক্সাম্পলটা দেখেন জাস্ট একটা লাইনের মধ্যে কিন্তু পুরো জিনিসটা বোঝানো হয়েছে, কিন্তু এই কথাটাকে অনেক বড় করে বলা হয়েছে এখানে। যেমন এখানে ইট ওয়াজ অবজার্ভ দ্যাট,
এই যে চারটা ওয়ার্ড না লিখে জাস্ট এখানে লেখা হচ্ছে কি দি রেজাল্ট ইন্ডিকেটস। ওকে, তো এই যে জিনিসটাকে আপনি সহজ করে বোঝাতে পারবেন ওই জিনিসটাকে জটিল করা যাবে না বা জটিল করবেন না, একদম সহজ করে আপনি এটা বলে দিবেন। এটাই হচ্ছে মূলত কনসাইজ, অর্থাৎ আননেসেসারি ওয়ার্ড বা রিপিটেশন বা রিডান্ডেন্সি যাতে না থাকে। দেখেন টিপসটা ঠিক এখানে দেওয়া আছে যে কনসাইজ অ্যান্ড ডিরেক্ট আপনি এটা বলে দিবেন। এরপর এখানে লিখেছে দেখেন অ্যাভয়েড করতে হবে রিডান্ডেন্ট ওয়ার্ড, অর্থাৎ রিপিটেশন ওয়ার্ড আপনি এটাকে অ্যাভয়েড করবেন। এরপর একটা এক্সাম্পল যেটা আমি এখানে মাত্র বলেছি, ইট ওয়াজ অবজার্ভ দ্যাট, এর পরিবর্তে জাস্ট রেজাল্ট স্টেটস, ওকে, বা রেজাল্ট ইন্ডিকেট এটা বললেও কিন্তু হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে থার্ড হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস ইনস্টেড অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ আপনি চেষ্টা করবেন আপনার রিসার্চ পেপারের মধ্যে যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন, যে ধরনের সেন্টেন্সগুলো ইউজ করবেন সেগুলো যাতে অ্যাক্টিভ ভয়েসে হয়। খুব যদি দরকার হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস আপনি ইউজ করতে পারেন। ওকে, কারণ কি, কারণ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এটা অনেক বেশি ক্লিয়ার এবং অনেক বেশি এনগেজিং, অর্থাৎ সহজে বোঝা যায় অ্যাক্টিভ ভয়েসগুলো। আর প্যাসিভ ভয়েসটা একটু ক্রিটিক্যাল, তবে সব ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস দিয়ে লিখতে পারবো না, কারণ বেশ কিছু জায়গা আছে রিসার্চ পেপারের মধ্যে সেখানে কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন অ্যাক্টিভ ভয়েসে লেখার জন্য, যদি দরকার হয় সেক্ষেত্রে শুধুমাত্র প্যাসিভ ভয়েস আপনি ইউজ করবেন। এতে করে আপনার লেখার যে রিডেবিলিটিটা বাড়বে, লেখার ইম্প্যাক্টও বাড়বে, লেখাটা অনেক বেশি আপডেট হবে। এক্সাম্পল দেওয়া আছে, আপনি এটা দেখে নিতে পারেন। এরপর হচ্ছে 4, ইমপ্রুভ সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফ্লো, অর্থাৎ আপনাকে আপনার যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে, আর এর মধ্যে যাতে একটা লজিক্যাল ফ্লো থাকে। ওকে, আপনি এখানে কানেক্টর ইউজ করবেন, যেটাকে আমরা বলছি ট্রানজিশন ওয়ার্ডস, এটা ইউজ করবেন, অর্থাৎ একটা লাইনের পর যখন আরেকটা লাইনে যাবেন যাতে জাম্প করে আপনি না চলে যান, অর্থাৎ আগের লাইনের সাথে সাথে পরের লাইনের একটা লিঙ্ক থাকে, একটা মিল থাকে, একটা ধারাবাহিকতা থাকে, এই জিনিসটাকে হচ্ছে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মূলত আপনার সেন্টেন্স ফ্লো। ওকে, তার মানে আমরা এখানে কয়টা জিনিস পেলাম, দুইটা জিনিস পেলাম। এক হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের একটা মিল থাকবে, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে অর্থের বা মিনিং এর যাতে একটা মিল থাকে, অর্থাৎ প্রথমে যে জিনিসটা বলছি ঠিক পরবর্তীতে সেন্টেন্স যাতে এমন একটা কিছু বলি যেটা তার পূর্বের সেন্টেন্সের সাথে মিল আছে, এই বিষয়টাকে একটু খেয়াল রাখা। এক্ষেত্রে দেখেন আমরা বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যেমন আমরা ইউজ করতে পারি ট্রান্সলেশন ওয়ার্ডস, আই মিন কানেক্টর যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, হাউ ইউভার ইউজ করতে পারি, দেয়ারফর ইউজ করতে পারি, মোর ওভার আছে, এরপর হচ্ছে ফার্দার মোর আছে, অ্যাডিশনালি আছে, ইন অ্যাডিশন আছে, কনসিকুয়েন্টলি আছে, ইন কন্ট্রাস্ট আছে, নোটেবলি আছে, অর্থাৎ এরকম যে বিভিন্ন ধরনের যে কানেক্টর আছে, ট্রানজিশন ওয়ার্ড আছে, এগুলো আমরা ইউজ করব। ওকে, আর অ্যাভয়েড করব ডিসকানেক্টেড সেন্টেন্স, অর্থাৎ এমন যাতে না হয় প্রথমে একটা জিনিস বলেছি পরে আরেকটা জিনিস বলেছি, অর্থাৎ দুইটার সাথে কোনো মিল নেই, এমনটা যাতে না হয়, অর্থাৎ দুইটার মধ্যে যাতে এই যে এই লজিক্যাল ফ্লোটা যাতে থাকে, এই জিনিসটাকে হচ্ছে কিন্তু এনশিওর করতে হবে। এরপর টেকনিক 5 হচ্ছে ইউজ প্রিসাইজ অ্যান্ড টেকনিক্যাল ভোকাবুলারি, অর্থাৎ আপনি চেষ্টা করবেন আনক্লিয়ার যতগুলি টার্ম আছে এগুলোকে অ্যাভয়েড করার জন্য আর টেকনিক্যাল টার্মগুলোকে ইউজ করার জন্য। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে একটার জন্য জেনারেল টার্ম আছে আর একটার জন্য সায়েন্টিফিক টার্ম আছে, তবে সেক্ষেত্রে আপনি সায়েন্টিফিক যে টার্ম আছে এটা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে মোর অ্যাকিউরেট, মোর স্পেসিফিক। এইটা যেমন দুইটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি। এরপর যেমন ধরেন আমি যদি এখানে বলি 150 ন্যানোমিটার, ওকে, তো ন্যানোমিটার এটা খুবই ছোট আমরা জানি, বাট আপনি যদি এটার পরিবর্তে যদি লেখেন এটা খুবই স্মল, যেটা আমরা এখানে লিখেছি প্রিটি স্মল, এটা হচ্ছে একটা দিক, আরেকটা হচ্ছে দেখেন একদম মোর অ্যাকিউরেট যেটা আছে এটা। তখন আপনি কি করবেন, এই যে যেটা মোর অ্যাকুরেট যে সায়েন্টিফিক যে টার্মটা আছে এটা আপনি ইউজ করবেন, আপনি জেনারেল কথাবার্তাগুলোকে অ্যাভয়েড করবেন। যেমন এখানে দেখেন লেখা আছে বা এখানে লিখেছে কি দেখেন প্রিটি স্মল,
মানে খুবই, ওকে, মানে খুবই হচ্ছে গিয়ে স্মল, ছোট। তবে এর পরিবর্তে আমরা একদম খুব স্পেসিফিক ভাবে কিন্তু যে সাইন্টিফিক টার্মটা লিখে দিয়েছি 150 ন্যানোমিটার। দ্যাট মিনস আপনাকে সাইন্টিফিক যে টার্ম আছে এটা ইউজ করতে হবে। টিপসটা একটু দেখে আসি। বি স্পেসিফিক উইথ মেজারমেন্ট অ্যান্ড অবজারভেশন। ওকে, তো এইটাকে আপনাকে মেনশন করতে হবে যদি এটা দরকার হয়। সেকেন্ড হচ্ছে সাইন্টিফিক টার্ম ইনস্টেড অফ জেনারেল ডিসক্রিপশন, অর্থাৎ আপনি জেনারেল ডিসক্রিপশনের পরিবর্তে সাইন্টিফিক যে টার্ম আছে এটা ইউজ করবেন। ওকে, এরপর যদি বলি 6, অ্যাভয়েড প্লাগারিজম অ্যান্ড এনশিওর প্রপার সাইটেশন। প্লাগারিজমটা সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছুই জানি, এর উপর আমরা অনেকগুলো লেকচার আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা যদি চান সেগুলো দেখে আসতে পারেন। ওকে, তো এই যে প্লাগারিজম যেটা আছে এটাকে অ্যাভয়েড করতে হবে আর এনশিওর করতে হবে প্রপার সাইটেশন। সাইটেশন মানে কি? সাইটেশন মানে হচ্ছে কোনো জায়গা থেকে যখন আপনি ইনফরমেশন নেবেন তখন ওই জায়গার রেফারেন্সটা ইউজ করা, অর্থাৎ আপনি আপনার পেপারের মধ্যে বলে দিবেন দেখেন আমি এই ইনফরমেশনটা কিন্তু এই পেপার থেকে নিয়েছি। ওকে, এটাই হচ্ছে মূলত সাইটেশন বা রেফারেন্সিং করা। আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনার প্লাগারিজমটাকে অ্যাভয়েড করতে পারবেন, ইভেন আপনি আপনার যে রিসার্চ পেপারে যে লেখাটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। এক্সাম্পল দেখে আসি চলেন। প্রথমে দেখি আমরা গুড এক্সাম্পল। অ্যাকর্ডিং টু স্মিথ ETL 2022, এই যে এখানে ETL মানে হচ্ছে এখানে আর অনেক অথর আছে, তো অনেক অথর আমাদের দেখা দরকার নেই, জাস্ট আমরা এখানে স্মিথ যে অথরটা আছে ওনাকে শুধুমাত্র এখানে মেনশন করছে। অ্যাকর্ডিং টু this paper means Smith ETL 2022, অর্থাৎ স্মিথ এই যে এখানে যে পেপারটার কথা বলা হয়েছে এই পেপার অনুযায়ী হচ্ছে কার্কুমিন এনহ্যান্স বৃদ্ধি করে অ্যাপোপ্টোসিস বাই মডুলেটিং দি NF কে মিনস এটা হচ্ছে একটা কাপ্পা একটা সিম্বল, তারপর হচ্ছে বি সিগন্যালিং পাথওয়ে, এটা হচ্ছে কি সেন্টেন্স। ওকে, দেখেন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখলাম, দুর্বলভাবে যদি লিখি কার্কুমিন হেল্পস উইথ সেল ডেথ বাই এফেক্টিং দিস, ওকে, দিস পাথওয়ে অ্যাজ ফাউন্ড ইন স্টাডি। দেখেন এখানে কিন্তু আমরা স্টাডি বলেছি কিন্তু এটা কিন্তু স্পেসিফিক ভাবে বলেনি, আমরা একটা জেনারেল একটা বলেছি, তো এইটা করা যাবে না। ওকে, তো এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনারা ট্রাই করবেন যে এখানে যে প্লাগারিজমটাকে অ্যাভয়েড করার জন্য সাইটেশনটা এখানে মেনশন করে দিয়ে দেন হচ্ছে বলার জন্য, তাহলে এটা অনেক বেশি প্রফেশনাল। এখন টিপসটা একটু দেখে আসি যে আপনাকে সাইট করতে হবে যে সোর্স যেটা আছে এটা কারেক্টলি সঠিকভাবে আপনি এটা করবেন, এতে আপনার লেখার ইমপ্রুভটা হবে। যেমন আপনি কোন জায়গা থেকে নিয়েছেন, এক সেকেন্ড হচ্ছে তারা কোন রেফারেন্স স্টাইল ইউজ করেছেন, অর্থাৎ আপনি যে পেপারে যে রেফারেন্স স্টাইলটা ইউজ করছেন ওইটা APA ভ্যানকুভার নাকি IEEE নাকি অন্য কোনো কিছু, এটা ফোকাস করা। এক সেকেন্ড হচ্ছে আপনি এই ক্ষেত্রে একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, টাইটেন সফটওয়্যার, এটার উপর আমাদের বেশ কিছু লেকচার আছে। টাইটেন সফটওয়্যার দিয়ে আপনার প্লাগারিজম চেক করতে পারেন, যদি প্লাগারিজমটা কম থাকে তাহলে তো খুবই ভালো, নর্মালি এটা আপনার 10 থেকে 15% বা ম্যাক্সিমাম 20% হতে পারে, লেস দেন 20% মাস্ট হতে হবে। যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাগারিজম ইস্যুটা আপনার কমে যাবে, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর আপনার যে লেখার যে মান এটাও কিন্তু বেড়ে যাবে। ওকে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখা। 7 হচ্ছে এলিমিনেট, দ্যাট মিনস রিমুভ করা গ্রামার অ্যান্ড স্পেলিং এরর, অর্থাৎ আপনার পেপারের মধ্যে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে বা স্পেলিং এরর থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে হবে বা আপডেট করতে হবে বা ঠিক করতে হবে বা কারেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। যদি করেন তাহলে কিন্তু আপনার লেখার মান কিন্তু বেড়ে যাবে আর আপনার লেখাটা অনেক বেশি ইমপ্রুভ হবে। এটা আপনি কিভাবে করতে পারেন, আপনি নিজে নিজে করতে পারেন। ওকে ফাইন, আপনি করলেন, বাট আপনি চাচ্ছেন যে কোনো একটা সফটওয়্যার হেল্প নেবেন, সেটাও নিতে পারেন। সফটওয়্যার নাম কি? গ্রামারলি সফটওয়্যার। এইটার উপর আমাদের একটা লেকচার আছে, আপনারা দেখে নিতে পারেন, একটা না অনেকগুলো লেকচার আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এক সেকেন্ড হচ্ছে হেমিংওয়ে এডিটর, এর মাধ্যমে আপনি সেন্টেন্স প্যাটার্ন গুলোকে ঠিক করতে পারেন। সেন্টেন্স যদি কমপ্লেক্স থাকে এটাকে আপনি ভেঙে ভেঙে কম্পাউন্ড অথবা সিম্পলে করে নিতে পারেন, এইটার উপর আমাদের একটা লেকচার আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এরপর MS ওয়ার্ড স্পেল চেকার, অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের যে টুল আছে আপনারা যদি চান এগুলো ইউজ করবেন, এগুলো ইউজ করে আপনারা আপনাদের লেখাটাকে ইমপ্রুভ করতে পারবেন। কিভাবে ইমপ্রুভ করবেন?
বলে দিয়েছে গ্রামার বা স্পেলিং বা পাংচুয়েশন এরকম কোনো ধরনের যদি কারেকশন থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, এগুলোকে আপনি ইমপ্রুভ করে নিতে পারেন। ওকে, আর এই ক্ষেত্রে কয়েকটা টুল ইউজ করতে পারেন, যেটা বললাম গ্রামারলি আছে, হেমিং ওয়ে এডিটর আছে এবং এমএস ওয়ার্ড স্পেল চেকার আছে। এরপর যদি বলি 8 হচ্ছে ইমপ্রুভ দি অ্যাবস্ট্রাক্ট ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট। দ্যাট মিনস একটা রিসার্চ পেপারের জন্য একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু তার অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টের মধ্যে কিন্তু সবকিছু থাকে, রাইট? তো সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টটাকে অনেক বেশি সুন্দর করে আপনাদেরকে আরো বেশি সুন্দর করে এডিট করতে হবে, যেমন এটাকে কনসাইজ করা, স্ট্রাকচার করা, ইনফরমেটিভ করা। তো এটার উপর আমাদের বেশি লেকচার আছে, আপনারা ডিটেলসে দেখে নিতে পারেন। টিপসটা কি, যেমন যদি বলে দেখেন, এখানে আমরা যদি সাম ইফেক্ট ইউজ করেছি, একটা দুইটা ওয়ার্ড ইউজ করেছে, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক না, রাইট? আপনাকে এরকম ধরনের সেন্টেন্স ইউজ করা যাবে না, আপনাকে স্পেসিফিক বলে দিতে হবে এটা আসলে ইফেক্ট। সাম ইফেক্ট বলতে কোন ইফেক্ট? এটা কি অ্যান্টি ক্যান্সার ইফেক্ট, নাকি হচ্ছে এটা আপনার অন্য ধরনের ইফেক্ট, নাকি অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট, নাকি অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট, এরকম করে আপনাকে স্পেসিফিক বলে দিতে হবে। এরপর ফাইনালি যদি বলি আপনার ক্লারিফাই করতে হবে যে আপনার সিগনিফিকেন্স বা ফাইন্ডিং কি, এগুলো অ্যাবস্ট্রাক্টের বিভিন্ন পোর্শন। যাই হোক, এরপর ইউজ এ কনসিস্টেন্ট অ্যান্ড প্রফেশনাল টোন। অবশ্যই আপনাকে কনসিস্টেন্ট এবং সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে এবং প্রফেশনাল টোন ইউজ করতে হবে। যেমন এক্ষেত্রে আপনি কখনো অ্যাজ ইউজুয়াল যে নর্মাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। এক্সাম্পল যদি দিই, এই যে দেখেন, এই ক্ষেত্রে আমরা গুড আইডিয়া এটা ইউজ করেছে, রাইট? কিন্তু গুড আইডিয়া যে কথা, এখানে ভ্যালুয়েবল ইনসার্ট কিন্তু একই কথা। তবে গুড আইডিয়া এটা আমরা নর্মালি ইউজ করি, কিন্তু ভ্যালুয়েবল এটা কিন্তু আমরা নর্মালি ইউজ করি না। তার মানে এটা হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড, আই মিন সায়েন্টিফিক ওয়ার্ড বা ফ্রেজ, আর জেনারেল হচ্ছে গুড আইডিয়া। দুইটা সেন্টেন্সের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। একইভাবে দেখেন এখানে প্রোভাইডস আর এখানে গিভ আমরা নর্মালি ইউজ করি, কিন্তু প্রোভাইড এটা একাডেমিক ওয়ার্ড। এরকম করে বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। এরপর হচ্ছে ফাইনালি হচ্ছে 10 প্রুফ রিড অ্যান্ড রিভাইজ। আপনি খুব সুন্দর করে আপনার পুরো রিসার্চ পেপারটাকে এডিট করলেন, ইমপ্রুভ করলেন, ল্যাঙ্গুয়েজটাকে কারেকশন করলেন। এখন আপনি তো সাবমিট করে দিবেন না, আপনাকে এটা প্রুফ রিড করতে হবে, আবার চেক করতে হবে, রিভাইজ করতে হবে। যদি কোনো ভুল থাকে এটাকে আপনি সলভ করবেন আর কি, ঠিক করবেন। আপনি এটাকে মাল্টিপল টাইম রিভিউ করবেন বিফোর সাবমিশন। সাবমিশনের আগে এটা করতে হবে। এক্ষেত্রে আপনি গ্রামার যে আছে এটা চেক করবেন, পাংচুয়েশন, স্পেলিং এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করবেন। এরপর লজিক্যাল ফ্লো ঠিক আছে কিনা দুইটা সেকশনের মধ্যে, এটা আপনি দেখবেন। এরপর রেফারেন্স গুলো ঠিক আছে কিনা, এটাও যেহেতু একটা টেক্সটের মধ্যেই পড়ে, রেফারেন্স গুলো ঠিক আছে কিনা এটার জন্য আপনি এননোট সফটওয়্যার এটা ইউজ করতে পারেন, এটাতে চেক করতে পারেন। এননোট সফটওয়্যার উপর আমাদের অনেকগুলো ক্লাস আছে, দেখে নিতে পারেন, আপনাদের অনেক বেশি হেল্প হবে। হাউএভার আপনাদের সাথে আজকে টোটাল 10টা টেকনিক আমি শেয়ার করলাম, এর মাধ্যমে কিন্তু খুব ইজিলি একটা রিসার্চ পেপারের যে ল্যাঙ্গুয়েজ আছে এটাকে আপনারা ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, নেক্সট কোনো লেকচারে সেটাকে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।